আসসালামু আলাইকুম। স্টক ভ্যালুয়েশন বা স্টকের মূল্যায়ন এই চ্যাপ্টারের উপর আমি আজকে প্রথম লাইভ ক্লাস নিব। তো যেহেতু এই চ্যাপ্টারের উপর আজকে আমি প্রথম লাইভ ক্লাস নিচ্ছি, সেহেতু এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলা প্রথমে আমি বুঝাবো। তারপর এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য কিছু ফর্মুলা লাগবে, সেই ফর্মুলাগুলো বুঝাবো। দেন আমরা কিছু অঙ্কের সমাধান করা শিখবো আজকে। আচ্ছা, স্ক্রিনে আমরা কমন স্টক বা সাধারণ শেয়ারের একটি সংজ্ঞা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যৌথ মূলধনী কোম্পানির নিজস্ব মূলধনের ক্ষুদ্রতম অংশ হলো সাধারণ শেয়ার। কি বললাম? যৌথ মূলধনী কোম্পানির নিজস্ব মূলধনের ক্ষুদ্রতম অংশ হলো সাধারণ শেয়ার। অর্থাৎ কোম্পানির অনুমোদিত মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হয়, বিভাজিত এক একটি অংশকে শেয়ার বলে। কোম্পানির অনুমোদিত মূলধন বলতে আমরা আসলে কি বুঝি? এখানে অনুমোদিত মূলধনের একটা সংজ্ঞা লেখা আছে যে কোম্পানির পরিমেল বন্ডে যতগুলো শেয়ার বিলি করার কথা থাকে সে শেয়ারগুলোর অভিহিত মূল্যই অনুমোদিত মূলধন। মানে একটা কোম্পানি যখন বাজার থেকে মূলধন সংগ্রহ করার জন্য শেয়ার ছাড়ে, তখন সে কত টাকার মূলধন বাজার থেকে সংগ্রহ করতে পারবে অথবা কতগুলা শেয়ার সে বাজারে ইস্যু করতে পারবে, এরকম একটা অনুমোদন থাকে। তো কোম্পানির পরিমেল বন্ডে যতগুলো শেয়ার বিলি করার অনুমোদন থাকে সেই শেয়ারগুলোর অভিহিত মূল্যই হচ্ছে অনুমোদিত মূলধন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এক একটা শেয়ারের অভিহিত মূল্য বা এক একটা শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 10 টাকা, এটা ফিক্সড করে দেওয়া হয়েছে। তো আমরা বলতে পারি যে একটা কোম্পানি যতগুলা শেয়ার ইস্যু করার অনুমোদন পাবে সেই শেয়ারগুলোর সাথে অভিহিত মূল্য গুণ করলে আমরা পেয়ে যাব অনুমোদিত মূলধন। কারণ অনুমোদিত মূলধনের সংজ্ঞাতেই বলা হয়েছে যে কোম্পানির পরিমেল বন্ডে যতগুলা শেয়ার বিলি করার কথা থাকে সে শেয়ারগুলোর অভিহিত মূল্যই হচ্ছে অনুমোদিত মূলধন। তো এই অনুমোদিত মূলধনকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হয়, বিভাজিত এক একটি অংশকে শেয়ার বলে। ঠিক আছে। শেয়ার সম্পর্কে এসবি ব্লক অ্যান্ড জি এ হার্ট খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। ওনারা বলেছেন যে কমন স্টক রিপ্রেজেন্ট দ্য ওনারশিপ ইন্টারেস্ট ইন দ্য ফার্ম, স্টক হোল্ডার্স হ্যাভ দ্য আলটিমেট রাইট টু কন্ট্রোল দ্য বিজনেস। অর্থাৎ সাধারণ শেয়ার ফার্মের মালিকানা স্বার্থ নির্দেশ করে, ব্যবসায় নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডারগণ চূড়ান্ত অধিকার ভোগ করে থাকেন। অর্থাৎ যারা সাধারণ শেয়ারের মালিক তারা মূলত কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হয়। কোম্পানির ডিরেক্টর কারা হবে সেই ভোটাভুটিতে সাধারণ শেয়ার হোল্ডারগণ অংশগ্রহণ করেন। তারপর কোম্পানির মেজর সিদ্ধান্তে সাধারণ শেয়ার হোল্ডারদের ভোট নেওয়া হয়। তারপর কোম্পানি পরিচালনা পর্ষদও সাধারণ শেয়ার হোল্ডারগণ দাঁড়াতে পারে। তো এরকম অর্থাৎ একটা মালিক যেই যে সুবিধা পায় সাধারণ শেয়ার হোল্ডারগণ সেই সুবিধা পেয়ে থাকে। কারো কাছে যদি কোনো কোম্পানির 100% শেয়ার থাকে, অর্থাৎ কেউ যদি কোনো কোম্পানির 100% শেয়ার ক্রয় করে ফেলে, তাহলে পুরো কোম্পানির মালিক সে বিবেচিত হবে। কারো কাছে যদি 50% শেয়ার থাকে তাহলে সে কোম্পানির 50% মালিক বলে বিবেচিত হবে। কারো কাছে যদি 5% শেয়ার থাকে তাহলে ওই কোম্পানির সে 5% মালিক হিসেবে বিবেচিত হবে। কারো কাছে যদি একটা শেয়ার থাকে তাহলেও সে কোম্পানির একজন ক্ষুদ্রতম মালিক হিসেবে বিবেচিত হবে। তো কোম্পানি পুরো কন্ট্রোলটাই সাধারণ শেয়ার হোল্ডারদের হাতে থাকে। যদি সাধারণ শেয়ার যার কাছে যত বেশি থাকবে সে কোম্পানির উপর তত বেশি প্রভাব বিস্তার করতে পারবে, সে ডিরেক্টর নির্বাচন করতে পারবে বা সে নিজেও ডিরেক্টর হতে পারবে। কারো কাছে যদি বেশি পরিমাণে শেয়ার থাকে, ওইটা সিস্টেম আছে। যেমন কোম্পানিতে যখন ডিরেক্টর নির্বাচন হয় দুইটা সিস্টেমে ভোটাভুটি হয়, একটা হচ্ছে মেজরিটি ভোটিং সিস্টেম আর একটা হচ্ছে কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। তো মেজরিটি ভোটিং সিস্টেমটা হচ্ছে কি যে আহ, যার কাছে 51% শেয়ার থাকবে সেই হচ্ছে ডিরেক্টর গুলো নির্বাচন করে পুরো কোম্পানিটা পরিচালনা করবে। আর কিউমুলেটিভ ভোটিং সিস্টেমটা হচ্ছে যে যার কাছে যত পার্সেন্ট শেয়ার থাকবে, হ্যাঁ, সেই অনুযায়ী সে ডিরেক্টর নির্বাচনের সুবিধা পাবে আর কি, বা সে নিজেকেও ডিরেক্টর নির্বাচন করতে পারবে। তো যাই হোক, ওগুলো আমাদের আলোচনার বিষয় না, আমরা যা সাধারণ শেয়ার নিয়ে একটু কথা বলছি আর কি। যে কোম্পানির যে মূলধন আছে, নিজস্ব মূলধন, সেই নিজস্ব মূলধনের ক্ষুদ্রতম অংশ হলো সাধারণ শেয়ার। আরো যদি আমরা একটু বিস্তারিত বলতে চাই তাহলে এইভাবে বলবো যে কোম্পানির অনুমোদিত মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হয়, বিভাজিত এক একটি অংশকে শেয়ার বলে। হ্যাঁ, এখন কেউ যদি একটা শেয়ার ক্রয় করে তাহলে সে কোম্পানির একজন ক্ষুদ্রতম মালিক হিসেবে বিবেচিত হবে। কারো কাছে যদি লার্জ স্কেলে শেয়ার থাকে বা কারো কাছে যদি 50%-এর বেশি শেয়ার থাকে তাহলে সেই পুরো বিজনেসটাকে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, এটা মেজরিটি ভোটিং সিস্টেম অনুযায়ী বলছি আর কি। বা কিউমুলেটিভ ভোটিং সিস্টেমেও যদি কারো কাছে 50%-এর বেশি শেয়ার থাকে সেই তো বেশি পরিমাণ ডিরেক্টর নির্বাচন করতে পারবে বা সে নিজের লোকদেরকে ডিরেক্টর হিসেবে বসাইতে পারবে। অর্থাৎ কোম্পানির বেশিরভাগ প্রভাবটা সেই বিস্তার করতে পারবে যদি কারো কাছে 50%-এর বেশি শেয়ার থাকে।
আচ্ছা, এখন এই শেয়ারটা আমরা কিভাবে আসে সেটা একটু এখানে দেখাইছিলাম যে অথরাইজ ক্যাপিটালকে যদি আমরা ফেস ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ওই কোম্পানিতে কতগুলো শেয়ার আছে সেই শেয়ার সংখ্যাটা আমরা পেয়ে যাই। যেমন অথরাইজ ক্যাপিটাল ধরেছি 50 টাকা, জাস্ট উদাহরণ দিয়ে আমরা হচ্ছে একটা ছোট করে অ্যামাউন্ট নিয়েছি যে অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 50 টাকা, তো অথরাইজ ক্যাপিটাল হিসেবে আমি 50 টাকা বসাইছি। আর ফেস ভ্যালু বাংলাদেশের প্রেক্ষাপটে ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, এটা ফিক্সড। তো ফেস ভ্যালু আমি 10 টাকা বসাইলাম। অথরাইজ ক্যাপিটালকে 10 দিয়ে ভাগ করলে এই কোম্পানিতে 5টা শেয়ার আছে, প্রত্যেকটা শেয়ারের দাম কিন্তু 10 টাকা। এই যে 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা, প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা। কিন্তু এই কোম্পানিতে 5টা শেয়ার আছে, এটা আমরা বুঝে গেছি। হ্যাঁ, এই যে অথরাইজ ক্যাপিটালকে যখন আমরা ফেস ভ্যালু দিয়ে ভাগ করব, অর্থাৎ 50 টাকাকে যখন আমরা 10 টাকা দিয়ে ভাগ করব, তখন এখানে 5টা শেয়ার আছে, এটা আমরা বুঝতে পারছি। প্রত্যেকটা শেয়ারের দাম কত করে? ফেস ভ্যালু 10 টাকা, তাই না? এই জন্য আমি 10 টাকা করে লিখেছি। আচ্ছা, এই হচ্ছে শেয়ার সম্পর্কিত বিস্তারিত বিষয়। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আদারওয়াইজ আমি পরবর্তী পার্টে যাবো আর কি। স্লাইডে যা যা বুঝিয়েছি এগুলো কি বুঝতে পারছি ক্লিয়ারলি? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। আমাদের এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য কিছু সিম্বল সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? তো সিম্বলগুলো আমি বলবো, তার আগে বেসিক দুইটা কাজ আমরা একটু শিখে নিই। যেমন বর্তমানকে জিরো ধারা প্রকাশ করা হয় আর ভবিষ্যৎকে ওয়ান ধারা প্রকাশ করা হয়। প্রথমে আমরা এটা একটু মুখস্থ করে নিব যে বর্তমানকে জিরো ধারা প্রকাশ করা হয় আর ভবিষ্যৎকে ওয়ান ধারা প্রকাশ করা হয়। তো ডি জিরো দিয়ে আসলে কি বোঝায়? ডি দিয়ে বোঝায় ডিভিডেন্ড পার শেয়ার। কি বললাম? ডি দিয়ে কি বোঝায়? ডিভিডেন্ড পার শেয়ার। আর জিরো দিয়ে কি বোঝায়? জিরো দিয়ে বোঝায় বর্তমান। তাহলে ডি জিরো দিয়ে বোঝায় বর্তমানের ডিভিডেন্ড পার শেয়ার। এই যে কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার, অথবা প্রেজেন্ট ডিভিডেন্ড পার শেয়ার, অথবা রিসেন্ট ডিভিডেন্ড পার শেয়ার, অথবা লাস্ট ইয়ার ডিভিডেন্ড পার শেয়ার, এগুলাকে আমরা হচ্ছে ডি জিরো ধারা প্রকাশ করব। মানে প্রশ্নের মধ্যে যে কোনো একটা আইটেম থাকবে, যেমন লেখা থাকবে কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার 10 টাকা। বর্তমান শেয়ার প্রতি লভ্যাংশ 10 টাকা, তখন এটাকে আমরা হচ্ছে ডি জিরো দ্বারা প্রকাশ করব। কিভাবে বুঝবো? কারণ ডিভিডেন্ডকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর এই কারেন্ট মানে বর্তমান, বর্তমানকে জিরো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ারকে আমরা ডি জিরো দ্বারা প্রকাশ করব। প্রেজেন্ট ডিভিডেন্ড পার শেয়ারকেও আমরা ডি জিরো দ্বারা প্রকাশ করব। রিসেন্ট ডিভিডেন্ড আর ওই বর্তমান ডিভিডেন্ড একই কথা। তো রিসেন্ট ডিভিডেন্ড পার শেয়ারকেও আমরা ডি জিরো দ্বারা প্রকাশ করব। লাস্ট ইয়ার ডিভিডেন্ডটাই বর্তমান ডিভিডেন্ড, কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের পরবর্তী ডিভিডেন্ড না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লাস্ট ইয়ার ডিভিডেন্ডটাই বর্তমান ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে। এই জন্য লাস্ট ইয়ার ডিভিডেন্ড থাকলেও সেটাকে আমরা ডি জিরো দ্বারা প্রকাশ করে থাকি। তো এগুলো একটু মুখস্থ রাখবো। কারেন্ট ডিভিডেন্ড, প্রেজেন্ট ডিভিডেন্ড, রিসেন্ট ডিভিডেন্ড, লাস্ট ইয়ার ডিভিডেন্ড পার শেয়ার, এগুলোকে আমরা ডি জিরো দ্বারা প্রকাশ করব। তাহলে ডি ওয়ান কি? ওয়ান দিয়ে ভবিষ্যৎ বোঝায়, এটা তো বলেই দিয়েছি, তাই না? তো ওয়ান মানে ভবিষ্যৎ, ডি মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। তাহলে ভবিষ্যতের ডিভিডেন্ড পার শেয়ারকে আমরা ডি ওয়ান দ্বারা প্রকাশ করব। যেমন ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষের লভ্যাংশ। তো বছর শেষের লভ্যাংশ মানে ভবিষ্যতের লভ্যাংশ, এই জন্য এটাকে আমরা ডি ওয়ান দ্বারা প্রকাশ করব। নেক্সট ইয়ার ডিভিডেন্ড, আগামী বছরের লভ্যাংশ, এটাও ভবিষ্যতের লভ্যাংশ, ডি ওয়ান দ্বারা প্রকাশ করব। এক্সপেক্টেড ডিভিডেন্ড মানে প্রত্যাশিত লভ্যাংশ। এখন প্রত্যাশা তো আমরা ভবিষ্যৎ নিয়েই করি, তাই না? তাহলে প্রত্যাশিত লভ্যাংশ থাকলো, আমরা বুঝবো এটা ভবিষ্যতের ডিভিডেন্ড, দ্যাটস ওয়াই এটাকে ডি ওয়ান দ্বারা প্রকাশ করতে হবে। ফোরকাস্টেড ডিভিডেন্ড, এটাও ভবিষ্যতের লভ্যাংশ, যাকে ডি ওয়ান দ্বারা প্রকাশ করতে হবে। কামিং ইয়ার ডিভিডেন্ড পার শেয়ার, হ্যাঁ, আগামী বছরের লভ্যাংশ, এটাকে আমরা ডি ওয়ান দ্বারা প্রকাশ করব। তো এই আইটেমগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো যে ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, বা নেক্সট ইয়ার ডিভিডেন্ড পার শেয়ার, এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার, ফোরকাস্টেড ডিভিডেন্ড পার শেয়ার, অথবা কামিং ইয়ার ডিভিডেন্ড পার শেয়ার, এগুলোকে আমরা ডি ওয়ান ধারা প্রকাশ করব। আচ্ছা, আশা করি ডি জিরো ডি ওয়ান এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপর আসো পি জিরো পি ওয়ান দিয়ে কি বোঝায়। পি দিয়ে বোঝায় প্রাইস পার শেয়ার, জিরো দিয়ে বোঝায় কারেন্ট বা বর্তমান। তাহলে বর্তমানের শেয়ারের মূল্য, এটাকে আমরা পি জিরো দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, এই যে কারেন্ট প্রাইস পার শেয়ার, প্রেজেন্ট প্রাইস পার শেয়ার, অথবা ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার, শেয়ারের অন্তর্নিহিত মূল্য। ইন্ট্রিনসিক ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু একই কথা। তো কারেন্ট প্রাইস, প্রেজেন্ট প্রাইস, ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার, এগুলোকে আমরা পি জিরো দ্বারা প্রকাশ করব। আর পি ওয়ান কোনগুলা? ভবিষ্যতের শেয়ারের মূল্য, তার মানে নেক্সট ইয়ার প্রাইস, কামিং ইয়ার প্রাইস, এক্সপেক্টেড প্রাইস, এগুলোকে আমরা পি ওয়ান দ্বারা প্রকাশ করব। তো এখানে কিন্তু আমাদের 4টা সিম্বল মুখস্থ হয়ে গেল। এরপর আসো আমাদের পরবর্তী যে সিম্বলগুলো আছে। আমরা ই জিরো দিয়ে কি বুঝবো? ই দিয়ে বোঝায় আর্নিং পার শেয়ার। ই দিয়ে কি বোঝায়? আর্নিং পার শেয়ার। আর জিরো দিয়ে বোঝায় কারেন্ট। তাহলে কারেন্ট আর্নিং পার শেয়ার, এটাকে আমরা ই জিরো দ্বারা প্রকাশ করব। অথবা প্রেজেন্ট আর্নিং পার শেয়ার, হ্যাঁ, এটাকে আমরা ই জিরো দ্বারা প্রকাশ করব। অর্থাৎ বর্তমানের শেয়ার প্রতি আয়কে আমরা ই জিরো দ্বারা প্রকাশ করব, আর ভবিষ্যতের শেয়ার প্রতি আয়কে ই ওয়ান দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে ই ওয়ান দিয়ে আমরা কি বুঝবো? এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার, অথবা হচ্ছে নেক্সট ইয়ার আর্নিং পার শেয়ার, অথবা আর্নিং পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার,
এরকম কথা যখন প্রশ্নের মধ্যে থাকবে তখন বুঝবো সেটা হচ্ছে E1। আচ্ছা, এরপর আসো কেই। কেই দিয়ে কি বোঝায়? কস্ট অফ ইকুইটি। এই যে কে এর সাউন্ডটা কয়ের মানে কে, কস্টের সাউন্ডটা কে এর মতো না? কস্টের সাউন্ডটা কে এর মতো, এই জন্য ওই কস্টের কে আসছে, কস্ট থেকে কে আসছে আর ইকুইটি থেকে ই আসছে। সো কস্ট অফ ইকুইটিকে আমরা কে ই দ্বারা প্রকাশ করব। কস্ট অফ ইকুইটিকে কে ই দ্বারা প্রকাশ করব। আবারও বলছি বিষয়টা, কে ই এর ফুল মিনিং হচ্ছে কস্ট অফ ইকুইটি। কস্টের সাউন্ড এটা কে এর মতো, তাই না? কস্ট উচ্চারণ করতে গেলে কে এর মতো উচ্চারণ করতে হয়, তাই না? তো এই কস্ট থেকে কে আসছে আর ইকুইটি থেকে ই আসছে। কস্ট অফ ইকুইটিকে আমরা কে ই দ্বারা প্রকাশ করতে পারি। এটার আরো কিছু নাম আছে: ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, রিকোয়ার রেট অফ রিটার্ন, ডিসকাউন্ট রেট, অপরচুনিটি কস্ট, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এগুলাকে আমরা হচ্ছে কে ই দ্বারা প্রকাশ করব। তারপর আমাদের আর লাস্ট কিছু সিম্বল আছে। জি দিয়ে বোঝায় ডিভিডেন্ড গ্রোথ রেট অথবা ইনক্রিজিং রেট অফ ডিভিডেন্ড, অর্থাৎ লভ্যাংশের প্রবৃদ্ধি হার, যাকে আমরা হচ্ছে ইংরেজিতে বলি ডিভিডেন্ড গ্রোথ রেট অথবা ইনক্রিজিং রেট অফ ডিভিডেন্ড, যাদেরকে জি দ্বারা প্রকাশ করতে হবে। এই জির মিনিংটা হচ্ছে প্রতি বছর লভ্যাংশ কত পার্সেন্ট করে বৃদ্ধি পাবে। প্রতি বছর লভ্যাংশ কত পার্সেন্ট করে বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে জি। যদি জি এর মান 5% হয় তাহলে বুঝতে হবে যে এই বছর যেই লভ্যাংশ দেওয়া হয়েছে সামনের বছর 5% বেশি লভ্যাংশ দেওয়া হবে, কারণ ডিভিডেন্ড গ্রোথ রেট 5%। আচ্ছা, বি দিয়ে বোঝায় রিটেনশন রেশিও বা পার্সেন্টেজ অফ রিটেন আর্নিংস, অর্থাৎ কত পার্সেন্ট, আয়ের কত পার্সেন্ট সংরক্ষণ করা হবে সেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। রিটেনশন রেশিও যার সিম্বল হচ্ছে বি, অথবা পার্সেন্টেজ অফ রিটেন আর্নিংস যার সিম্বল হচ্ছে বি। বি এর ফুল মিনিংটা কি? আয়ের কত পার্সেন্ট সংরক্ষণ করা হবে। এই যে রিটেন মানে কি? সংরক্ষণ করা, তাই না? তো আর্নিংস এর বা আয়ের কতটুকু সংরক্ষণ করা হবে, কত পার্সেন্ট সংরক্ষণ করা হবে সেটাই হচ্ছে বি। আর দিয়ে বোঝায় রিটার্ন অন ইকুইটি, হ্যাঁ, যাকে আমরা স্মল লেটারের আর দ্বারা প্রকাশ করব। তো এইখানে যে সিম্বলগুলো আমি পড়াইলাম এই সিম্বলগুলো মুখস্থ রাখতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমাদের এই ফুল নেমগুলা থাকবে। আমাদের বুঝতে হবে যে এই ফুল নেমের সিম্বলটা কি। তো সিম্বলটা আমাদের গিভেনে লিখতে হবে, তারপর হচ্ছে আমাদের মূল সূত্র বসা অঙ্কের সমাধান করতে হবে। তো এগুলো একটু খাতার মধ্যে ভালো করে নোটস করবা, নোটস করে মোটামুটি পড়তে হবে। আধা ঘন্টা 1 ঘন্টা পড়লে সিম্বলগুলো মুখস্থ হয়ে যাবে। আমরা সূত্রে চলে যাই। এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য আমাদের টোটাল 10টা সূত্র লাগবে। সূত্রগুলো আমরা একটু দেখে ফেলি। এখানে টোটাল 10টা সূত্র আছে। তো এখানে লিখছি যে ভ্যালুয়েশন অফ কমন স্টক, কমন স্টকের মূল্যায়ন। আমরা কমন স্টকের মূল্যায়ন বলতে আসলে কি বুঝি? সাধারণত কমন স্টকের বর্তমান মূল্য নির্ণয় করাকে বুঝি। ঠিক আছে, যে একটা শেয়ারের বর্তমান দাম কত যদি বের করতে পারি তাহলে তো আমি বলতে পারি যে ওই কমন স্টকের ভ্যালুয়েশন করা হয়েছে, তাই না? সো বর্তমান মূল্যটা আমরা বের করব। পাশাপাশি আমাদের আরো কিছু তথ্য বের করতে বলে, যেমন ওই শেয়ারের গ্রোথ রেট কত, তারপর পার্সেন্টেজ অফ রিটেন আর্নিংস বা বি এর মান কত, ডিভিডেন্ড পে আউট রেশিও কত, তারপরে কারেন্ট ডিভিডেন্ড বের করতে বলে না, বাট বের করতে বললে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো, E0 × DPR। তো এরকম টোটাল 10টা সূত্র মুখস্থ রাখলে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে, বিভিন্ন ধরনের ম্যাথ আছে, সব ম্যাথে আমরা করতে পারবো। ঠিক আছে। সো কমন স্টকের ভ্যালুয়েশন করার জন্য আমরা টোটাল 3টা মডেল দেখতে পাচ্ছি। যেমন জিরো গ্রোথ মডেল। আমরা জিরো গ্রোথ মডেলে যদি শেয়ারের বর্তমান মূল্য বের করতে চাই তাহলে 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ P0 বের করার সূত্র হচ্ছে D0/KE। দেখো এখানে 3টা P0 সূত্র আছে, চারটা সূত্র আছে P0-র। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা P0 সূত্র আছে। তো কখন কোন সূত্রগুলো ব্যবহার করব এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। জিরো গ্রোথ মডেল, হ্যাঁ, জিরো গ্রোথ মডেলের সূত্র যে ব্যবহার হবে এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার উপায় হচ্ছে অঙ্কে গ্রোথ রেট না দেয়া থাকে। হ্যাঁ, যদি গ্রোথ রেট না দেয়া থাকে তখন আমরা হচ্ছে জিরো গ্রোথ মডেলের সূত্র দিয়ে P0টা বের করে ফেলবো। মানে আমাদের প্রশ্নে কিন্তু বলে দিবে না যে জিরো গ্রোথ মডেলের সূত্র দিয়ে P0 বের করো, এটা কিন্তু প্রশ্নে বলে দিবে না। আমাদের প্রশ্নের মধ্যে জাস্ট বলবে কি যে কিছু ইনফরমেশন থাকবে, তারপর বলবে যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার, এই শেয়ারের বর্তমান মূল্য কত। তখন আমাদের P0 বের করতে হবে। এখন P0 বের করার ক্ষেত্রে যে 1 নং সূত্রটাই ব্যবহৃত হবে, অর্থাৎ জিরো গ্রোথ মডেলের সূত্রটাই যে ব্যবহৃত হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝবো যদি গ্রোথ রেট না দেয়া থাকে। অঙ্কের মধ্যে যদি গ্রোথ রেট না দেয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা জিরো গ্রোথ মডেলের সূত্র, অর্থাৎ 1 নং সূত্র প্রয়োগ করে P0টা বের করতে হবে। সূত্রটা হচ্ছে D0-কে KE দ্বারা ভাগ করতে হবে। D0 মানে কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার, KE মানে কস্ট অফ ইকুইটি। আমরা কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ারকে কস্ট অফ ইকুইটিতে ভাগ করব, তাহলেই হচ্ছে P0 অর্থাৎ কারেন্ট প্রাইস অফ শেয়ার বের হয়ে যাবে। এরপর আসো কনস্ট্যান্ট গ্রোথ মডেল। কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্র দিয়ে আমরা যদি P0 বের করতে চাই তাহলে 2 নং সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে D1/KE - G। আমরা এই সূত্র প্রয়োগ করে, হ্যাঁ, শেয়ারের বর্তমান মূল্য বের করতে পারবো। এটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্র। কিন্তু অঙ্কের মধ্যে তো বলে দিবে না যে কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্র দিয়ে P0 বের করো, এটা তো বলবে না। আমরা কিভাবে বুঝবো যে কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্র, অর্থাৎ 2 নং সূত্র প্রয়োগ করে P0 বের করতে হবে? এটা আমরা কিভাবে বুঝবো?
একটা নোট মনে রাখতে হবে যে যদি গ্রোথ রেট একটি দেওয়া থাকে, অঙ্কের মধ্যে যদি একটি গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে বুঝতে হবে কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্র দিয়ে P0 বাইর করতে হবে, অর্থাৎ 2 নং সূত্র প্রয়োগ করে P0 বাইর করতে হবে। সূত্রটা হচ্ছে P0 সমান D1 ডিভাইড বাই KE মাইনাস জি। D1 দিয়ে বোঝায়, হ্যাঁ, ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অথবা নেক্সট ইয়ার ডিভিডেন্ড পার শেয়ার, অথবা কামিং ইয়ার ডিভিডেন্ড পার শেয়ার। হ্যাঁ, এগুলোকে আমরা D1 দ্বারা প্রকাশ করি। সো প্রশ্ন D1 দেওয়া থাকবে, তাকে আমরা ভাগ করব KE মাইনাস জি দ্বারা। KE মানে কস্ট অফ ইকুইটি, জি মানে গ্রোথ রেট। কস্ট অফ ইকুইটি থেকে গ্রোথ রেট বিয়োগ করলে যে ফলাফলটা পাওয়া যাবে, D1 কে সেই ফলাফল দিয়ে ভাগ করলে আমাদের শেয়ারের বর্তমান দাম বা P0 বের হয়ে যাবে। কখন এই সূত্র প্রয়োগ করবো? যদি গ্রোথ রেট একটা থাকে প্রশ্নে। তো দুইটা সূত্র আশা করি বুঝতে পারছো। যদি গ্রোথ রেট না থাকে তাহলে 1 নং সূত্র, যদি গ্রোথ রেট একটা থাকে তাহলে 2 নং সূত্র। আচ্ছা, এরপর ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা হচ্ছে দুইটা সূত্রের সাহায্যে P0 বের করতে পারি। যেমন 3 নম্বর যে সূত্রটা আছে, P0 বের করার সূত্র হচ্ছে D1 প্লাস P1 ডিভাইড বাই 1 প্লাস KE। এই সূত্রটাকে বলা হয় সিঙ্গেল পিরিয়ড মডেলের সূত্র, মানে এই সূত্রের মেয়াদকাল হচ্ছে 1 বছর। আর আরেকটা আছে 4 নম্বর যে সূত্র, এটা হচ্ছে মাল্টি পিরিয়ড মডেল, মানে এখানে আমাদের একাধিক বছর থাকবে আর কি, মেয়াদটা একাধিক বছরের হবে, বা অঙ্কের মধ্যে একাধিক গ্রোথ রেট দেওয়া থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে মাল্টি পিরিয়ড মডেলের সূত্র দিয়ে আমাদের P0টা বাইর করতে হবে। তো আমি এটা নিয়ে আরো একটু বিস্তারিত বলবো, আজকে বলবো না। যেদিন হচ্ছে আমরা 3 নং সূত্র দিয়ে অঙ্ক করব সেদিন আমি এই সূত্রের বিস্তারিত বিষয়টা বলবো, যে কোন আইটেমগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আজকে বলা দরকার নাই, আমরা নেক্সট ক্লাসেই বলবো এটা, ঠিক আছে? নেক্সট 2 এক ক্লাস পরেই বলবো হয়তোবা। 4 নম্বর সূত্রটাতে একটু আসো। 4 নম্বর যে সূত্রটা আছে, P0 বের করার যে সূত্রটা মাল্টি পিরিয়ড মডেলের, এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব? আমি একটা নোট লিখে রাখছি যে অঙ্কে একাধিক গ্রোথ রেট দেয়া থাকবে, অথবা অঙ্কটি একাধিক বছরের হবে। মানে কোনো অঙ্কের মধ্যে যদি 2টা গ্রোথ রেট দেওয়া থাকে, 3টা গ্রোথ রেট দেওয়া থাকে, তখন বুঝতে হবে মাল্টি পিরিয়ড মডেলের সূত্র ব্যবহার হবে, অর্থাৎ 4 নং সূত্র দিয়ে P0টা বাইর করতে হবে। অথবা অঙ্কটি যদি একাধিক বছরের হয়, যেমন প্রথম বছরের ডিভিডেন্ড, দ্বিতীয় বছরের ডিভিডেন্ড, তৃতীয় বছরের ডিভিডেন্ড, চতুর্থ বছরের ডিভিডেন্ড, পঞ্চম বছরের ডিভিডেন্ড, 5 বছরের জন্য 5টা ডিভিডেন্ড দেওয়া আছে, হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো যে অঙ্কটা একাধিক বছরের। সো মাল্টিপিরিয়ড মডেলের সূত্রটা প্রয়োগ করতে হবে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে 4 নং সূত্রটা কখন প্রয়োগ হবে, যদি অঙ্কে গ্রোথ রেট একাধিক থাকে, মানে 2টা বা তার বেশি, অথবা যদি অঙ্কটা একাধিক বছরের হয়, যেমন 5 বছরের জন্য 5টা ডিভিডেন্ড দেওয়া আছে, তখন বুঝতে পারলাম অঙ্কটা একাধিক বছরের, তখন আমাদের এই সূত্র প্রয়োগ করে P0টা বাইর করতে হবে। তো এগুলার অঙ্ক আমরা হচ্ছে পরে শিখবো। আপাতত 1 আর 2 যেই সূত্রগুলো আছে এগুলো দিয়েই প্রথম 1টা 2টা ক্লাস হবে। তারপর আমরা 3 4-এর সূত্রগুলো আর একটু অ্যাডভান্স লেভেলে শিখবো আর কি। আর এক্সট্রা কিছু ফর্মুলা আছে, অনেক সময় P0 বের করতে গেলে আমাদের হচ্ছে এই ফর্মুলাগুলোর হেল্প নেওয়া লাগে, বা অনেক সময় এগুলো বেরও করতে বলে যে গ্রোথ রেট কত, রিটেনশন রেশিও কত, ডিভিডেন্ড পে আউট রেশিও কত, এগুলো আমাদের অঙ্কেও বের করতে বলে। সো আমাদের এই সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে। যেমন প্রশ্নের মধ্যে যদি গ্রোথ রেট না থাকে তাহলে আমরা বি এর সাথে আর গুণ করব, গ্রোথ রেট বের হয়ে যাবে, ঠিক আছে? বা প্রশ্নে গ্রোথ রেট বের করতে বললেও আমরা একই সূত্র প্রয়োগ করব, বি এর সাথে আর গুণ করতে হবে। তারপর বি বি মানে হচ্ছে রিটেনশন রেশিও। যদি রিটেনশন রেশিও প্রশ্নে না থাকে, বের করার নিয়ম কি, 1 থেকে ডিভিডেন্ড পে আউট রেশিও বিয়োগ করতে হবে, তাহলে রিটেনশন রেশিও পাওয়া যাবে। আবার ডিভিডেন্ড পে আউট রেশিও বের করার সূত্র হচ্ছে জাস্ট ওই যে 6 নম্বর সূত্র মুখস্থ থাকলে 7 নম্বর সূত্র মুখস্থ থাকবে, ডিভিডেন্ড পে আউট রেশিও বামে আসছে আর বিটা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে। তো আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও সূত্র হচ্ছে 1 থেকে বিটা বিয়োগ দিতে হবে। মানে বিষয়টা একটু আমি ক্লিয়ার করি, 6 আর 7 নাম্বার যে সূত্রটা আছে এটা একটু ডিটেলসে বুঝাই, তাহলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। ধরো আর্নিং পার শেয়ার, ঠিক আছে, আর্নিং পার শেয়ার যাকে আমরা ইপিএস বলে থাকি, ধরো ইপিএস হচ্ছে 10 টাকা, তাহলে শেয়ার প্রতি আয় 10 টাকা, বাংলাটাও লিখে দিই। ইপিএস 10 টাকা, এর অর্থ হলো শেয়ার প্রতি আয় হচ্ছে 10 টাকা। মানে একটা কোম্পানি প্রতি শেয়ারে 10 টাকা আয় করছে। তা আমরা জানি একটা কোম্পানি প্রতি শেয়ারে যত টাকা আয় করে তার কিছু অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে, আর কিছু অংশ কোম্পানি নিজের কাছে রেখে দেয়। এটা কোম্পানির ইচ্ছা, কোম্পানি চাইলে পুরো 10 টাকাও নিজের কাছে রেখে দিতে পারবে, অথবা কোম্পানি চাইলে পুরো 10 টাকাও দিয়ে দিতে পারবে। তো বেশিরভাগ কোম্পানি যে কাজটা করে, যে শেয়ার প্রতি যদি 10 টাকা আয় করে তাহলে কিছু টাকা শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে, আর কিছু টাকা নিজের কাছে রেখে দেয়। তা আমি ধরে নিচ্ছি কোম্পানি হচ্ছে বিতরণ করবে, ঠিক আছে, শেয়ার হোল্ডারদের মাঝে হচ্ছে বন্টন করবে কত টাকা, ধরে নিলাম 6 টাকা। 6 টাকা শেয়ার হোল্ডারদেরকে দিবে, ঠিক আছে, লভ্যাংশ দিবে, এটা লিখে রাখলাম, লভ্যাংশ দিবে। লভ্যাংশ দিবে 6 টাকা, তাহলে সংরক্ষণ করবে কয় টাকা? সংরক্ষণ করবে 4 টাকা, তাই না?
কোম্পানি শেয়ার প্রতি আয় করেছে কত? শেয়ার প্রতি আয় করেছে 10 টাকা। এখন এই 10 টাকার মধ্যে থেকে 6 টাকা লভ্যাংশ দিবে, আর 4 টাকা কোম্পানি সংরক্ষণ করবে। তো আমি বলতে পারি 6 টাকা মানে হচ্ছে 60%। 60% টাকা লভ্যাংশ দিবে, আর 4 টাকা মানে 10 টাকার মধ্যে 4 টাকা মানে কি 40% টাকা তারা সংরক্ষণ করবে। তো যতটুকু সংরক্ষণ করবে সেটাকে বলা হয় বি। ঠিক আছে, যতটুকু সংরক্ষণ করবে সেটাকে বলা হয় পার্সেন্টেজ অফ রিটেন আর্নিংস বা বি। আর যতটুকু শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করবে সেটাকে বলা হয় ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিও। দেখো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যে আমাদের একটা কোম্পানি আছে, আমরা দেখতে পাচ্ছি শেয়ার প্রতি 10 টাকা আয় করেছি। এখন 10 টাকার মধ্যে থেকে আমি 6 টাকা লভ্যাংশ দিব বা 60% টাকা লভ্যাংশ দিব। 10 টাকার 60% তো 6 টাকাই হয়। তো এই যে 60% লভ্যাংশ দিব এটাকে বলা হয় ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডিপিআর। আর ওই যে 10 টাকার মধ্যে 4 টাকা সংরক্ষণ করব, বা 10 টাকার 40%ই তো 4 টাকা, তাই না? তো 40% টাকা সংরক্ষণ করব, এই 40%কেই বলা হবে রিটেনশন রেশিও বা বি। তো আমাদের প্রশ্নের মধ্যে যখন হচ্ছে বি বের করতে বলবে তখন 1 থেকে ডিপিআর কেন বিয়োগ করতে হয়? কারণ হচ্ছে আমরা হচ্ছে বি এর মান আর ডিভিডেন্ড পে আউট রেশিও যোগ করলে সেটা 1 হবে বা 100% হবে। যেমন এখানে 60% আর 40% যোগ করলে অলওয়েজ 100% হবে, তাই না? বা 1 হবে, এটা আমরা চিন্তা চিন্তা করতে পারি। তো যদি বি এর সাথে ডিপি রেশিও যোগ করলে 1 হয়, তাহলে বি এর সূত্র কি হবে? অটোমেটিক বি এর সূত্রটা হবে এরকম যে বি ইকাল টু 1 - ডিপিআর। আবার আমি যদি চিন্তা করি যে বি এর সাথে ডিপিআর যোগ করলে সেটা 1 হয়, তো ডিপিআর এর সূত্রটা কি হবে? এটা যদি চিন্তা করি তাহলে ডিপিআর এর সূত্রটা হবে এরকম যে ডিপিআর বের করার সূত্র হবে 1 - বি। এইখান থেকে কিন্তু আমাদের দুইটা সূত্র আসছে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা, যা যা বুঝাইলাম? 6-7-এর বিস্তারিত বিষয়টা বুঝাই দিয়েছি। হ্যাঁ, সো মুখস্থ রাখবো আমরা, বিস্তারিত তো বুঝে রাখবো, খাতায় একটু টুকটাক নোটসও লিখে রাখবো, বাট মেইনলি আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, কারণ অঙ্ক তো খুব দ্রুতই পরীক্ষার হলে করতে হয়। বুঝে বুঝে আসলে সূত্র বের করা যায় না। আমরা সূত্রগুলো একটু মুখস্থ রাখবো, বাট বেসিকটা আমি বুঝাই দিলাম। তো 6 নম্বর যে সূত্রটা বি বের করার সূত্র বা রিটেনশন রেশিও বের করার সূত্র, সূত্রটা হবে ওয়ান আর মাইনাস ডিপিআর। হুম, বলো। তার 3 নম্বর সূত্রটা আরেকবার একটু বুঝাই দেন, মানে এটা বুঝতে পারিনি। ও, 3 নম্বর যে সূত্রটা, এটা আমি আরো বিস্তারিত বুঝাবো, সামনের যে ক্লাসগুলো আছে ওখানে বিস্তারিত বুঝাবো। মেইনলি সিঙ্গেল পিরিয়ড মডেল মানে হচ্ছে আমাদের এখানে অঙ্কের মেয়াদ থাকবে 1 বছর। অঙ্কের মেয়াদ থাকবে 1 বছর। তো কি দেখে আমরা বুঝবো যে সিঙ্গেল পিরিয়ড মডেলের সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা আমি বলি নাই, বলে দিচ্ছি। নর্মালি যদি অঙ্কের মধ্যে এরকম হয় যে এখানে 4টা উপাদান আছে, P0, D1, P1, K, 4টা উপাদান আছে, যে কোনো 3টা উপাদান প্রশ্নে দেওয়া থাকবে। হ্যাঁ, 4 নাম্বার আইটেমটা বের করতে বলবে, তখনই বুঝতে হবে যে সিঙ্গেল পিরিয়ড মডেলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ধরো আমাদের প্রশ্নের মধ্যে P0 দেওয়া আছে, D1 দেওয়া আছে, কেই দেওয়া আছে, বের করতে বলছে P1, তখন আমরা এই সূত্র প্রয়োগ করে P1টা বের করব। অথবা কোনো একটা অঙ্কের মধ্যে D1, P1, কেই দেওয়া আছে, P0 বের করতে বলছে, তখন আমরা হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করব। অথবা কোনো অঙ্কের মধ্যে P0 দেওয়া আছে, কেই দেওয়া আছে, P1 দেওয়া আছে, D1টা বের করতে বলছে, তখন আমরা এই সূত্র প্রয়োগ করে D1টা বের করব। মানে এখানে যে 4টা উপাদান আছে এইটা আমাদের একটু মনে রাখতে হবে যে P0, P1, D1, কেই, এই 4টা উপাদান সূত্রের মধ্যে আছে। যে কোনো 3টা উপাদান প্রশ্নে দেওয়া থাকবে, 4 নম্বর উপাদানটা বের করতে বললে আমরা সিঙ্গেল পিরিয়ড মডেলের সূত্রটা অ্যাপ্লাই করব। এটা আমরা এইভাবে মনে রাখলেই সহজে মনে রাখতে পারি, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু কঠিন হয়ে যাবে, যে কখন এই সূত্র প্রয়োগ হবে এটা কিন্তু ধরতে পারবো না। তো সহজ যেই সিস্টেমটা ওইটা আমি শিখাই দিলাম, যে আমার এই সূত্রের মধ্যে উপাদান আছে কয়টা? 4টা। হ্যাঁ, ও সেটি সূত্রের মধ্যে উপাদান আছে 4টা। তো যে কোনো অঙ্কের মধ্যে 3টা তথ্য প্রশ্নে দেওয়া থাকবে। P0 দেয়া থাকবে, D1 দেয়া থাকবে, P1 দেয়া থাকবে, বাইর করতে বলবে কেই, তখন সিঙ্গেল পিরিয়ড মডেলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অথবা যদি D1, P1, কেই থাকে, তখন P0 বাইর করতে বলবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পিরিয়ড ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল সিঙ্গেল পিরিয়ডের সূত্র। আর মাল্টি পিরিয়ডের ক্ষেত্রে আমাদের হিসাবটা হবে এরকম যে গ্রোথ রেট যদি একাধিক থাকে, মানে 2টা বা 3টা বা 4টা, তখন মাল্টি পিরিয়ড মডেলের সূত্র অ্যাপ্লাই করব। অথবা যদি অঙ্কটা একাধিক বছরের হয়, ওইটা চিনবো কিভাবে? ওই অঙ্কের মধ্যে 5 বছরের 5টা ডিভিডেন্ড বা 4 বছরে 4টা ডিভিডেন্ড দেওয়া থাকবে, তখন বুঝতে পারবো এই অঙ্কটা তো 1 বছরের না, এটা একাধিক বছরের অঙ্ক। তখন আমাদের মাল্টি পিরিয়ড মডেলের সূত্র দিয়ে অঙ্কের সমাধান করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা 6 পর্যন্ত সূত্র দেখলাম। 7 নম্বর যে সূত্রটা ডিপিআর, ডিপিআর বের করার সূত্র হচ্ছে 1 - বি। তারপর D0, অনেক সময় কি হয় যে D0 আমাদের প্রশ্নে থাকে না, এটা বের করে নিতে হয়। তো D0 বের করার নিয়ম হচ্ছে E0-র সাথে ডিপি রেশিও গুণ করতে হবে। E0 মানে কি? কারেন্ট আর্নিং পার শেয়ার।
কারেন্ট আর্নিং পার শেয়ারের সাথে আমরা যদি ডিভিডেন্ড পে আউট রেশিও গুণ করি তাহলে কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার বা ডি জিরোর মান বের হয়ে যাবে। ডি ওয়ান বের করার সূত্র হচ্ছে ই ওয়ান এর সাথে ডিপি রেশিও গুণ করতে হবে। সো ই ওয়ান মানে হচ্ছে এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার অথবা কামিং ইয়ার আর্নিং পার শেয়ার অথবা নেক্সট ইয়ার আর্নিং পার শেয়ার। হ্যাঁ, এগুলোকে আমরা ই ওয়ান দ্বারা প্রকাশ করি। ই ওয়ান এর সাথে ডিপি রেশিও গুণ করলে ডি ওয়ান পাওয়া যাবে। আবার ডি ওয়ান এর আরেকটা সূত্র আছে ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি। আমরা এই সূত্র প্রয়োগ করে ডি ওয়ান এর মান বের করতে পারবো। ঠিক আছে, তো ডি ওয়ান এর জন্য আমরা এই সূত্রটা মানে 10 নম্বর সূত্রটা কখন প্রয়োগ করি? যখন গ্রোথ রেট থাকে তখন আমরা হচ্ছে 10 নম্বর সূত্র প্রয়োগ করে ডি ওয়ানটা বের করি। আর যদি প্রশ্নে ই ওয়ান ডিপি রেশিও দেওয়া থাকে তখন ই ওয়ান এর সাথে ডিপি রেশিও গুণ করে ডি ওয়ানটা বের করে ফেলবো। এটা অঙ্ক দেখে আমরা বুঝতে পারবো যে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এই 10টা সূত্র মুখস্থ করলে মোটামুটি এই শীটের ম্যাক্সিমাম অঙ্কই আমরা সমাধান করতে পারবো। দুই একটা সূত্র আসবে সামনে, ওগুলো আমরা পরে শিখবো। আপাতত আমাদের বেসিক এই 10টা সূত্র মুখস্থ রাখতে হবে। আমরা চলে যাই শীটের 1 নম্বর অঙ্কে। আচ্ছা, স্ক্রিনে আমরা একের এ নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছি। একের এ আমি করাই দিব, একের বি তোমাদের হোমওয়ার্ক থাকবে। সো একের এতে বলা হয়েছে এবিসি কোম্পানি পেইস এ ডিভিডেন্ড অফ টাকা 10 পার শেয়ার। এবিসি কোম্পানি শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ পরিশোধ করে। তো এই যে 10 টাকা লভ্যাংশ পরিশোধ করে, এটা কি বর্তমানে পরিশোধ করে নাকি ভবিষ্যতে পরিশোধ করে, এই জিনিসটা প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে পেইস কথাটা লেখা আছে। পেইস কথাটা থাকার মানে হচ্ছে যে আমাদের এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ ডিভিডেন্ডটা বর্তমানে পরিশোধ করে। সো ডিভিডেন্ড যদি বর্তমানে পরিশোধ করা হয় তাহলে সেটা হচ্ছে ডি জিরো। তাহলে আমরা ডি জিরোর মান পেয়ে গেছি কত? 10 টাকা। ডি জিরো, ডি জিরোর মান পেয়ে গেছি 10 টাকা। এটা বুঝলাম কিভাবে? এই যে পেইস কথাটা আছে। সো যদি ডিভিডেন্ডের পাশে পেইস কথাটা থাকে তাহলে বুঝতে হবে এটা বর্তমানের লভ্যাংশ, আর বর্তমানের লভ্যাংশকে আমরা ডি জিরো দ্বারা প্রকাশ করি। কোম্পানিজ গ্রোথ রেট ইজ 0%। এই যে দেখো গ্রোথ রেট দেওয়া আছে 0%। গ্রোথ রেট যদি 0% দেওয়া থাকে এর অর্থ হলো অঙ্কে গ্রোথ রেট নাই। সো গ্রোথ রেট না থাকার অর্থ হলো জিরো গ্রোথ মডেলের সূত্রটা প্রয়োগ করতে হবে। যদি শেয়ারের বর্তমান দাম বের করতে বলে তাহলে জিরো গ্রোথ মডেলের সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ 1 নং সূত্রটা প্রয়োগ করতে হবে। কেন? কারণ প্রশ্নে গ্রোথ রেট 0% দেওয়া আছে। গ্রোথ রেট 0% থাকার অর্থ হলো এই অঙ্কে গ্রোথ রেট নাই, আর গ্রোথ রেট না থাকলে আমরা জিরো গ্রোথ মডেলের সূত্র প্রয়োগ করে প্রেজেন্ট ভ্যালু বাইর করি। তো বলছে কস্ট অফ ইকুইটি ইজ 12%, কে এর মান হচ্ছে 12%, হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার। তাহলে এই শেয়ারের বর্তমান মূল্য কত হবে বা পি জিরো কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। আমরা 1 নং সূত্র প্রয়োগ করে পি জিরোর মানটা বের করব। সো গিভেনটা প্রথমে আমরা লিখে ফেলি। কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার ডি জিরো হবে 10 টাকা। ঠিক আছে, কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার ডি জিরো হবে 10 টাকা। তারপর গ্রোথ রেট 0% দেওয়া আছে, এটা চাইলে লিখতেও পারি, না লিখলেও কোনো সমস্যা নাই, এটা আমাদের লেখা দরকার নাই। আমরা কস্ট অফ ইকুইটি কে এর মান 12% লিখে ফেলবো। কস্ট অফ ইকুইটি কে এর মান 12% অর 0.12। আর প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার লিখবো, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার পি জিরো সমান হোয়াট। উই নো দিয়ে আমরা 1 নং সূত্রটা বসাই দিব যে পি জিরো বের করার সূত্র হচ্ছে ডি জিরো ভাগ কেই। সো ডি জিরোর মান 10 টাকা, কে এর মান হচ্ছে 0.12, ভাগ করে দিলে 83.33 আসে শেয়ারের বর্তমান মূল্য। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো আশা করি একের এ পারবা। একের বি নিজেদের জন্য হোমওয়ার্ক থাকলো। আমরা 2 নম্বর অঙ্কে চলে আসি। 2-এর এ হোমওয়ার্ক থাকবে, বি করাই দিচ্ছি। সো 2-এর বিতে বলা হয়েছে লিতা কর্পোরেশন কারেন্টলি পেইজ অ্যান অ্যানুয়াল ইয়ার ইন ডিভিডেন্ড অফ টাকা 2.50 পার শেয়ার। বলছে লিতা কর্পোরেশন বছর শেষের লভ্যাংশ বর্তমানে পরিশোধ করে শেয়ার প্রতি 2.5 টাকা। ভালো করে কথাটা বুঝো। ইয়ার ইন ডিভিডেন্ড হচ্ছে 2.5 টাকা, যা বর্তমানে পরিশোধ করা হয়। তার মানে বছর শেষের লভ্যাংশ যদি বর্তমানে পরিশোধ করি তাহলে ওই ডিভিডেন্ডটা তো বর্তমানেই পরিশোধ হচ্ছে। সো এটা তো কারেন্ট ডিভিডেন্ড। আমি আবারও বলছি, লিতা কর্পোরেশন কারেন্টলি পেইজ অ্যান অ্যানুয়াল ইয়ার ইন ডিভিডেন্ড অফ টাকা 2.50 পার শেয়ার। বছর শেষের লভ্যাংশ হচ্ছে 2.5 টাকা, সেই বছর শেষের শেয়ার প্রতি লভ্যাংশ বর্তমানে পরিশোধ করা হয়। তাহলে লভ্যাংশ তো বর্তমানে পরিশোধ করা হয়ে যাচ্ছে, সো এটা তো আর বছর শেষের লভ্যাংশ থাকলো না। এটা বর্তমানে যেহেতু পরিশোধ হচ্ছে তাহলে এই ডিভিডেন্ডটা বর্তমানে ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে। সো এটাকে আমরা ডি জিরো ধারা প্রকাশ করব। তাহলে এইখানে কিন্তু কনফিউজিং একটা পার্ট আছে। এই যে ইয়ার ইন ডিভিডেন্ড যদি থাকে নর্মালি সেটাকে আমরা ডি ওয়ান বলি, কিন্তু ইয়ার ইন ডিভিডেন্ড যদি কারেন্টলি পেইজ হয় তাহলে বুঝতে হবে বছর শেষে লভ্যাংশ বর্তমানে পরিশোধ হয়ে যাচ্ছে। সো এই ডিভিডেন্ডটা আর ভবিষ্যতে ডিভিডেন্ড না, এটা বর্তমানে যেহেতু পরিশোধ হচ্ছে সো এই ডিভিডেন্ডটা কারেন্ট ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ এটা ডি জিরোর মান। এটা হচ্ছে ডি জিরোর মান। কিন্তু শুধু যদি ইয়ার ইন ডিভিডেন্ড থাকতো, কারেন্টলি পেজ যদি না থাকতো, শুধু ইয়ার ইন ডিভিডেন্ড মানে ডি ওয়ান। কিন্তু ইয়ার ইন ডিভিডেন্ডের পাশে যদি কারেন্টলি পেজ কথাটা বলা থাকে তার অর্থ হলো বছর শেষের লভ্যাংশ বর্তমানে পরিশোধ করা হয়,
তাহলে ডিভিডেন্ড যেহেতু বর্তমানে পরিশোধ করা হচ্ছে, সেহেতু এটা আর কারেন্ট ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে। সো এটাকে আমরা D0 দ্বারা প্রকাশ করব। এরপর আসো, আমাদের পরবর্তী পার্টি কি বলছে, ইট প্লান্স টু ইনক্রিজ দিস ডিভিডেন্ড বাই 5% নেক্সট ইয়ার। পরিকল্পনা করা হচ্ছে আগামী বছর ডিভিডেন্ড 5% বৃদ্ধি পাবে। এটা হচ্ছে লভ্যাংশ প্রবৃদ্ধি হার, যাকে আমরা ইংরেজিতে বলি গ্রোথ রেট। সো আমাদের গ্রোথ রেট বা জি এর মান দেওয়া আছে কত, 5%। ঠিক আছে, এই যে ইনক্রিজিং রেট, গ্রোথ রেট, এগুলো একই কথা। অ্যান্ড মেনটেন ইট অ্যাট দ্য নিউ লেভেল ফর দ্য ফোরসিয়েবল ফিউচার। এবং আমাদের এই গ্রোথ রেটটা ভবিষ্যৎ পর্যন্ত মেনটেন করা হবে, অর্থাৎ আমাদের আগামী বছর 5% লভ্যাংশ বৃদ্ধি পাবে এবং এটা ভবিষ্যতেও মেনটেন করা হবে, অর্থাৎ প্রতি বছর আমাদের লভ্যাংশ 5% করে বাড়তে থাকবে। সো গ্রোথ রেট 5%, এটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ রেট। এখন বলছে ইফ দ্য রিকোয়ার্ড রিটার্ন অন দ্য ফার্মস স্টক ইজ 8%, যদি ফার্মের রিকোয়ার্ড রিটার্ন 8% হয়, অর্থাৎ ফার্মের কেই যদি 8% হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লিতাস স্টক, তাহলে লিতা স্টকের ভ্যালু কত, অর্থাৎ P0 কত, স্টকের ভ্যালু মানে তো P0, তাই না? P0 কত সেটা আমাদেরকে বের করতে বলছে। বলছে রিকোয়ার রিটার্ন যদি 8% হয়, অর্থাৎ কে এর মান যদি 8% হয়, তাহলে লিতাস স্টকের ভ্যালু কত, অর্থাৎ স্টকের ভ্যালু কত বা P0 কত, সেটা আমাদেরকে বের করতে বলছে। আমরা গিভেনটা প্রথমে লিখে ফেলি যে কারেন্ট ডিভিডেন্ড হচ্ছে কত, 2.5 টাকা। এই যে আমরা লিখলাম কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার D0 হচ্ছে 2.5 টাকা। তারপর গ্রোথ রেট দেওয়া আছে 5%, আমরা লিখলাম গ্রোথ রেট জি এর মান 5% অথবা 0.05। তারপর রিকোয়ার রিটার্ন দেওয়া আছে 8%, রিকোয়ার রেট অফ রিটার্ন কে এর মান 8% অথবা 0.08 লিখলাম। আর ভ্যালু অফ লিতাস স্টক অথবা ভ্যালু অফ কমন স্টক P0 সমান হোয়াট, উই নো দিয়ে আমরা P0 সূত্র বসাই দিব। কোন সূত্র বসাবো, যেহেতু একটা গ্রোথ রেট আছে সেহেতু আমাদের এখানে কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ সেকেন্ড সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেন আমরা মান বসাবো, আমাদের রেজাল্ট আসবে 87.50। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। আমরা কি বুঝতে পেরেছি প্রবলেম 2 এর বি? সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানিও। আশা করি বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। আচ্ছা, 3 নাম্বার যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে ফ্রেশ প্রোডাক্ট ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 45 এ শেয়ার। বলছে ফ্রেশ প্রোডাক্ট তাদের শেয়ার বর্তমানে বিক্রি করছে 45 টাকা করে। তাহলে শেয়ারের বর্তমান বিক্রয় মূল্যকে আমরা P0 বলে থাকি। তো আমাদের কাছে P0 দেওয়া আছে 45 টাকা। হ্যাঁ, এই যে কারেন্ট সেলিং প্রাইস, এটাকে আমরা বলবো হচ্ছে P0। P0 এর মান দেওয়া আছে কত, P0 এর মান দেওয়া আছে 45 টাকা। আচ্ছা, এরপর বলা আছে উইথ অ্যান এক্সপেক্টেড ডিভিডেন্ড ইন দ্য কামিং ইয়ার অফ টাকা 2 পার শেয়ার। আচ্ছা, প্রত্যাশিত লভ্যাংশ, আগামী বছরের প্রত্যাশিত লভ্যাংশ দেওয়া আছে 2 টাকা। সো এটা হচ্ছে আমাদের D1 এর মান। ঠিক আছে, দেখো এক্সপেক্টেড ডিভিডেন্ড অথবা কামিং ইয়ার ডিভিডেন্ড, এগুলো হচ্ছে ভবিষ্যতের লভ্যাংশ, যাকে আমরা D1 দ্বারা প্রকাশ করবো। সো D1 এর মান 2 টাকা দেওয়া আছে। বলছে ইট দ্য গ্রোথ রেট ইন ডিভিডেন্ডস এক্সপেক্টেড বাই ইনভেস্টর্স ইজ 8%। বলছে ডিভিডেন্ডের গ্রোথ রেট যদি 8% হয়, অর্থাৎ জি এর মান যদি 8% হয়, হোয়াট ইজ দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন ফর দিস স্টক, এই স্টকের রিকোয়ার রেট অফ রিটার্ন কত বা কে এর মান কত, সেটা আমাদেরকে বের করতে বলছে। কে এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমি একটা নোট লিখছি যে যদি অঙ্কের মধ্যে P0 দেওয়া থাকে, তবে যে তথ্যই বের করতে বলা হোক আমরা P0 সূত্র ব্যবহার করে সেই তথ্যটি বের করব। আমাদের অঙ্কের মধ্যে P0 দেওয়া আছে, তাহলে যাই বের করতে বলুক, যেমন রিকোয়ার রিটার্ন বের করতে বলুক, গ্রোথ রেট বের করতে বলুক, কামিং ইয়ার ডিভিডেন্ড বের করতে বলুক, যাই বের করতে বলুক, আমরা P0 সূত্রের সাহায্যে সেই মিসিং ইনফরমেশনটা বের করব। ঠিক আছে, সো আমরা প্রথমে গিভেনটা লিখে ফেলি যে আমাদের কারেন্ট সেলিং প্রাইস দেওয়া আছে। হ্যাঁ, কারেন্ট সেলিং প্রাইস P0 দেওয়া আছে 45 টাকা। তারপরে হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড বা কামিং ইয়ার ডিভিডেন্ড, হ্যাঁ এগুলোকে আমরা D1 বলে থাকি। তো আমরা লিখলাম কামিং ইয়ার ডিভিডেন্ড পার শেয়ার D1 হচ্ছে 2 টাকা। তারপর প্রশ্নে গ্রোথ রেট দেওয়া আছে 8%, লিখলাম গ্রোথ রেট G ইকাল টু 8% অর 0.08। আর বের করতে বলছে রিকোয়ার রেট অফ রিটার্ন কত বা কে এর মান কত, এই যে লিখলাম রিকোয়ার রেট অফ রিটার্ন কে ইকাল টু হোয়াট। সো কে বের করতে বলছে, কিন্তু অঙ্কে যেহেতু P0 দেওয়া আছে, আমরা P0 সূত্র প্রয়োগ করে কে এর মানটা বের করব। এখন P0 তো অনেক সূত্র আছে, কোনটা অ্যাপ্লাই করব? যেহেতু অঙ্কে গ্রোথ রেট একটা দেওয়া আছে, যেহেতু গ্রোথ রেট একটা দেওয়া আছে সেহেতু আমাদের 2 নং সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা উইনো দিয়ে 2 নং সূত্র অ্যাপ্লাই করলাম। দেন সূত্রের মধ্যে মান বসাবো। P0 এর মান হচ্ছে কত, 45 টাকা। D1 এর মান হচ্ছে 2 টাকা। কে এর মানটা বের হবে, জি এর মান হচ্ছে 0.08। দেন আমরা এখান থেকে ক্যালকুলেশনটা কিভাবে আগায় নিতে পারি। ঠিক আছে, এখানে আমরা এই যে কে ই মাইনাস 0.08 আছে না,
এটা 45-এর জায়গায় চলে যাবে, আর এই 45টা হ্যাঁ কে ই মাইনাস জিরো এটার জায়গায় চলে আসবে। তো এটা আমরা শর্টকাটে করছি আর কি, মেইনলি বজ্র গুণন করে 2-3 লাইন করলে এই লাইনটা আসে। বাট তোমরা এই সহজে মনে রাখো যে 2 এর নিচে ভাগ আছে কত, কে ই মাইনাস 0.08। তো কে ই মাইনাস 0.08 এইটা চলে যাবে 45-এর জায়গায়, আর 45টা চলে আসবে কে ই মাইনাস 0.08-এর জায়গায়। আর যদি মনে হয় যে এটা কিভাবে আসলো তাহলে আমি একটু দেখাই দিই, যদিও সময় নাই আর কি। মেইনলি হচ্ছে এই কে ই মাইনাস 0.8 এটা ভাগ অবস্থায় আছে, 2 এর নিচে এটা ভাগ অবস্থায় আছে। সো এক পাশের ভাগ আরেক পাশে গেলে গুণ হয়ে যায়। সো 45-এর সাথে গুণ হবে কি, কে ই মাইনাস 0.08 সমান সমান 2। কে ই মাইনাস 0.08-এর সাথে 45 গুণ অবস্থায় আছে, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। সো এই যে দেখো 2 এর নিচে 45 ভাগ হয়ে গেছে। তো চাইলে এই লাইন করতে পারো, অথবা এই লাইন করা দরকার নাই, আমরা সরাসরি হচ্ছে কে ই মাইনাস 0.8 45 জায়গায় চলে যাবে, 45টা কে ই মাইনাস 0.08-এর জায়গায় চলে আসবে, এইভাবেই মনে রাখতে পারি। এই লাইন করলেও হবে, না করলেও সমস্যা নেই। আচ্ছা, এখন 2 কে 45 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 0.08, সরি, 2 কে 45 দিয়ে ভাগ করলে আসে 0.0444, আর এই মাইনাসটা অপর পাশে গিয়ে প্লাস হয়ে গেল। দেন দুইটাকে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি কে এর মান আসে 0.1244 অথবা 12.44%। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। সো 3-এর এ করে ফেলবা, 3-এর বি নাম্বারটা বুঝাই দিচ্ছি। 3-এর বি নাম্বার অঙ্কে বলা হয়েছে দ্য জ্যাকসন কর্পোরেশন হ্যাজ এ রিকোয়ার রেট অফ রিটার্ন 16%। কর্পোরেশনের রিকোয়ার রেট অফ রিটার্ন 16% দেওয়া আছে। রিকোয়ার রেট অফ রিটার্ন মানে হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, যাকে আমরা কে ই দ্বারা প্রকাশ করি। সো কে এর মান প্রশ্নে 16% দেওয়া আছে। তো আমি লিখেই ফেলি যে কে ই এর মান দেওয়া আছে, কে ই এর মান দেওয়া আছে কত, 16%, তাই না? তারপর বলা আছে অ্যান্ড ইটস কারেন্ট ডিভিডেন্ড ইজ টাকা 3 পার শেয়ার। বর্তমানে শেয়ার প্রতি লভ্যাংশ 3 টাকা। তো বর্তমান শেয়ার প্রতি লভ্যাংশকে আমরা হচ্ছে ডি জিরো দ্বারা প্রকাশ করি। সো ডি জিরোর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 3 টাকা। হ্যাঁ, এই যে কারেন্ট ডিভিডেন্ড দেওয়া আছে, কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার, যাকে আমরা ডি জিরো বলে থাকি। সো ডি জিরোর মান 3 টাকা দেওয়া আছে। এরপর বলছে ইফ দ্য কারেন্ট প্রাইস অফ টাকা 55 অফ জ্যাকসন স্টকস পার শেয়ার। জ্যাকসন স্টক প্রতিটা শেয়ারের কারেন্ট প্রাইস হচ্ছে 55 টাকা। এই যে কারেন্ট প্রাইস অফ জ্যাকসন স্টক দেওয়া আছে, কারেন্ট প্রাইস 55 টাকা। হ্যাঁ, প্রত্যেকটা শেয়ারের কারেন্ট প্রাইস 55 টাকা। এটা হচ্ছে শেয়ারের বর্তমান মূল্য বা পি জিরো। সো পি জিরো দেওয়া আছে কত টাকা, 55 টাকা। এখন বলছে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য গ্রোথ রেট অফ ইস ডিভিডেন্ড। বলছে এই ডিভিডেন্টের প্রবৃদ্ধি হার কত বা জি এর মান কত, সেটা আমাদেরকে বের করতে বলছে। তো প্রশ্নের মধ্যে যা যা আছে আরেকবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। রিকোয়ার রেট অফ রিটার্নকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে এর মান 16% দেওয়া আছে। কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ারকে আমরা ডি জিরো বলি, ডি জিরো মান 3 টাকা দেওয়া আছে। তারপর কারেন্ট প্রাইস অফ জ্যাকসন স্টকস, তো স্টকের কারেন্ট প্রাইস বা শেয়ারের কারেন্ট প্রাইস বা ইকুইটির কারেন্ট প্রাইস, এগুলোকে আমরা পি জিরো দ্বারা প্রকাশ করি। পি জিরো মান দেওয়া আছে 55 টাকা। আর গ্রোথ রেট বের করতে বলছে, অর্থাৎ জি এর মান বের করতে বলছে। সো আমরা গিভেনটা প্রথমে লিখে ফেলি যে আমাদের প্রশ্নের মধ্যে যা যা আছে। হ্যাঁ, রিকোয়ার রেট অফ রিটার্ন কে এর মান 16% অথবা 0.16, কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার ডি জিরো মান 3 টাকা দেওয়া আছে। তারপর কারেন্ট প্রাইস বা পি জিরো দেওয়া আছে 55 টাকা, গ্রোথ রেট কত। এখন এই গ্রোথ রেট বের করার জন্য আমরা কি গ্রোথ রেটের সূত্র প্রয়োগ করব? না, গ্রোথ রেটের সূত্র প্রয়োগ করব না, যেহেতু অঙ্কে পি জিরো আছে। পি জিরো সূত্র দিয়ে গ্রোথ রেটটা বের করতে হবে। গ্রোথ রেটের কিন্তু একটা অরিজিনাল সূত্র আছে, বি গুণন আর। আমরা কিন্তু ওই অরিজিনাল সূত্র প্রয়োগ করতে পারবো না, যেহেতু পি জিরো দেওয়া আছে। পি জিরোর সাহায্যে গ্রোথ রেটটা বের করতে হবে। তো পি জিরোর কোন সূত্রটা অ্যাপ্লাই করব? 1 নং সূত্র অ্যাপ্লাই করবো না 2 নং সূত্র অ্যাপ্লাই করব? অবশ্যই 2 নং সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ গ্রোথ রেট বের করতে বলছে। তাহলে অবশ্যই এই অঙ্কে গ্রোথ রেট আছে, এই জন্যই তো গ্রোথ রেট বের করতে বলছে। তো গ্রোথ রেট যদি অঙ্কে থাকে, তাহলে পি জিরো বের করার জন্য 2 নং সূত্র অ্যাপ্লাই করতে হয়। তুমি যদি 1 নং সূত্র অ্যাপ্লাই করো, তাহলে 1 নং সূত্রের মধ্যে তো গ্রোথ রেট নাই। 1 নং সূত্র অ্যাপ্লাই করলে তো গ্রোথ রেট বের করাই যাবে না। আমাদের যখন গ্রোথ রেট বের করতে বলবে তখন বুঝতে হবে যে অঙ্কে গ্রোথ রেট আছে, এই জন্য গ্রোথ রেট বের করতে বলছে। আর যদি গ্রোথ রেট অঙ্কে থাকে, তাহলে পি জিরো বের করার জন্য আমরা 2 নং সূত্র অ্যাপ্লাই করি, অর্থাৎ কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্র অ্যাপ্লাই করি। সো আমরা 2 নং সূত্র অ্যাপ্লাই করলাম। তারপর হচ্ছে মান বসাবো। এখানে একটা কাজ আছে যে ডি ওয়ান এর মান প্রশ্নে সরাসরি নাই, আমাদের ডি জিরোর মানটা প্রশ্নে আছে। সো ডি জিরো যদি প্রশ্নে থাকে, তাহলে ডি ওয়ানটাকে একটু ভাঙায় নিতে হবে। ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি, 10 নং সূত্র প্রয়োগ করে আমরা ডি ওয়ানটাকে একটু ভাঙায় নিব। হ্যাঁ, ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি, আর বাকি মান বসাই দিব যে কে এর মান 0.16, জি এর মান বের হবে, আর পি জিরোর মান 55। তারপরে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব যে 55, তারপর ডি জিরোর মান হচ্ছে 3 টাকা,
1 প্লাস জি থাকবে, 0.16 মাইনাস জি 0.16 মাইনাস জি থাকবে। তারপর আমরা 3 দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ করতে পারি। আচ্ছা, গুণটা একটু পরে করছি। আমরা যে কাজটা করছি বজ্র গুণন করে ফেলছি, 55 দিয়ে 0.16 মাইনাস জি কে গুণ করছি, আর এই 3 × 1 প্লাস জি দিয়ে 55 নিচে মনে মনে 1 আছে, সেই 1 কে গুণ করেছি। এই যে 3 × 1 প্লাস জি আসে, বজ্র গুণন বা আড়াআড়ি গুণন করেছি। ঠিক আছে, 55 দিয়ে কাকে গুণ করেছি? 0.16 মাইনাস জি কে। এই যে 55 × 0.16 মাইনাস জি সমানের সমান 3 × 1 প্লাস জি দিয়ে কাকে গুণ করব? 55 নিচে যে 1 আছে মনে মনে, সেই 1 কে গুণ করব। তো 3 × 1 প্লাস জি দিয়ে 1 কে গুণ করলে 3 × 1 প্লাস জি হয়। এখন 55 দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ করো, 3 দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ করো, তো সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা রেজাল্ট পাওয়া যাবে। তো সংখ্যাগুলোকে এক পাশে রাখো, জি গুলাকে আরেক পাশে রাখো। সো 8.8 থেকে বিয়োগ যাবে 3, আর এই মাইনাসটা অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে। সো এখানে হয় 5.8, আর এখানে যোগ করলে হয় 58 জি, মানে 3 জি আর 55 জি যোগ করলে কত হয়? 58 জি। তো জি এর সাথে 58 গুণ অবস্থায় আছে, বা পাশে আসলে ভাগ হয়ে যাবে। জি এর সাথে এই 58 গুণ অবস্থায় আছে, এক পাশের গুণ আরেক পাশে গেলে কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে আমরা 5.8 কে 58 দিয়ে ভাগ করব, সেই ক্ষেত্রে আমাদের জি এর মান চলে আসবে কত? 0.10 or 10%। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। দেখো 3-এর বি বুঝতে পারছি কিনা, আশা করি করতে পারবা। 3-এর সি নাম্বার অঙ্কটা, এটা আজকে লাস্ট অঙ্ক, এটা হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি। 3-এর সি, হ্যাঁ, এই যে সি নাম্বার রিকোয়ারমেন্ট। এখানে বলা হয়েছে দ্য শ্যামরক ডগ ফুড কোম্পানি হ্যাজ কনসিস্টেন্টলি পেইড আউট 40% অফ ইস আর্নিংস ইন ডিভিডেন্ড। বলছে শ্যামরক ডগ ফুড কোম্পানি তাদের আয়ের 40% পরিশোধ করে। তাহলে এটাকে বলা হবে ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডিপিআর, কারণ আমরা জানি যে আয়ের যত পার্সেন্ট পরিশোধ করব সেটি হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। এখানে বলে দিয়েছে যে শ্যামরক ডগ ফুড কোম্পানি কনসিস্টেন্টলি পেইড আউট 40% অফ ইটস আর্নিংস ইন ডিভিডেন্ড, মানে তার আয়ের 40% লভ্যাংশ হিসাবে পরিশোধ করে। তাহলে আয়ের যত পার্সেন্ট পরিশোধ করবো, একটা কোম্পানি যা আয় করছে তার 40% যদি লভ্যাংশ হিসেবে পরিশোধ করে, তাহলে ওইটাকে বলা হয় ডিভিডেন্ড পে আউট রেশিও বা সংক্ষেপে ডিপিআর। কোম্পানিজ রিটার্ন অন ইকুইটি 16%, অর্থাৎ আর এর মান দেওয়া আছে 16%। হোয়াট উড ইউ এস্টিমেট অ্যাজ ইস ডিভিডেন্ড গ্রোথ রেট? তাহলে ডিভিডেন্ড গ্রোথ রেট কত, জি এর মান কত, সেটা আমাদেরকে বের করতে বলছে। তো এখানে পি0 নাই। পি0 যদি না থাকে তাহলে জি এর অরিজিনাল সূত্র ব্যবহার করতে হবে, বি গুণন আর। আর এর মান তো প্রশ্নে আছে, তাই না? আর এর মান প্রশ্নে আছে, কিন্তু বি এর মান তো নাই। সো আমরা বি এর মানটা হেয়ারে বের করে নিব, যে বি বের করার সূত্র হবে 1 - ডিভিডেন্ড পে আউট রেশিও, বা 1 - 0.40। এই যে ডিভিডেন্ড পে আউট রেশিও 0.40, এটা তোমরা গিভেনে লিখে নিবা। তাহলে 0.60, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 0.60 সাথে আর এর মান হচ্ছে 0.16 গুণ করলে আমাদের এখানে একটা দশমিকের রেজাল্ট আসবে। পরে আমরা অর দিয়ে পার্সেন্টেজ করে দিব, ওইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। সো এই পর্যন্তই থাক। তোমরা হোমওয়ার্ক করবা হচ্ছে বেসিকটা ভালো করে পড়বা, যা যা পড়াইছি খাতায় সুন্দর করে নোটস করবা, আর 1 থেকে 3 পর্যন্ত এইচডব্লিউ করো। আজকের মতো বিদায় নিচ্ছি, সব ভালো থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম সবাইকে।